এর মধ্যে একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। ডিগ্রিস অফ ফ্রিডম জিনিসটা কি? আচ্ছা, ডিগ্রিস অফ ফ্রিডম বলা হয় দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস required to explain completely the state of motion of a body is called its degrees of freedom. জিনিসটা কেমন, ধরো একটা পিঁপড়া যখন হাঁটে ও সবসময় স্ট্রেট লাইনেই যায়। পিঁপড়ার হাঁটা কি একটা লাইন বরাবর না? একটা পিঁপড়াকে তুমি এক জায়গায় রাখো, সে দেখবে একবার এদিকে যাচ্ছে, হয়তো এদিকে যাবে, এদিকে যাবে। পিঁপড়ার যে সাইজ, সেই অনুযায়ী ওর ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে একটাই, ও হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবরই যায়। ওর হচ্ছে মানে দৈর্ঘ্য বরাবরই যায়, ওর প্রস্থ বরাবর ওর কোনো ডিসপ্লেসমেন্ট নাই। কিন্তু তুমি যদি একটা প্লেনের কথা চিন্তা করো, একটা প্লেন যখন মুভ করো, বা বা তুমি ওইটার ওইটার কথাই চিন্তা করো, যে ওইটাই যদি একটা প্লেন বরাবর যায়, ঠিক আছে, তখন বিভিন্ন দিকে যাবে। মানে স্ট্রেট লাইন বরাবর গেলে তো এই দিক গেল। এখন তুমি যদি একটা প্লেটের মধ্যে ওটা রাখো, ধরো এরকম একটা প্লেটের মধ্যে ওটা রাখছো, ও তখন যখন চলাচল করবে তখন কিছু দূর এইদিকে যাবে, তারপর ওইদিকে আসবে, তারপর ওইদিকে যাবে। তো তখন অ্যাকচুয়ালি দুই ধরনের মোশন তৈরি হবে। তার তখন তখন সে দৈর্ঘ্য বরাবর যাবে আর প্রস্থ বরাবরও যাবে। তখন তার ডিগ্রিস অফ ফ্রিডম হবে দুইটা, এক্স আর ওয়াই। কিন্তু তুমি যদি একটা মশার কথা চিন্তা করো, একটা মশা যদি চলাচল করতে থাকে, মানে মশা তো আর কোনো, তুমি যে একটা প্লেটের মধ্যে একটা মশাকে রাখো, সে কিন্তু উপরের দিকে উঠবে। তো উপরে যদি একটা কাবারও দিয়ে দাও, তিনটা হবে স্যার। তখন কি হবে, মশা তিন দিকে চলাচল করবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকে। তো তখন তার ডিগ্রিস অফ ফ্রিডম হবে তিনটা। তো এই যে মানে তিন টাইপের বা তারও বেশি টাইপের বিভিন্ন অ্যাক্সিস, যে অ্যাক্সিস বরাবর তুমি কোন একটা বস্তুর মোশনকে ব্যাখ্যা করতে পারো, এগুলাকেই ডাইমেনশন, এগুলাকেই বলা হয় ডিগ্রিস অফ ফ্রিডম। ডাইমেনশনের মতো স্যার, টু ডাইমেনশন, থ্রি হ্যাঁ, ডাইমেনশন। ডাইমেনশনের মতো, হ্যাঁ। তো এই জন্য বলা হয় যে দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস রিকোয়ার্ড টু describe completely the state of motion of a body are called degrees of freedom. is degree freedom. তো এখানে একটা মনো অ্যাটমিক মলিকুলের জন্য, যেমন হিলিয়াম, নিয়ন, এদের ক্ষেত্রে তিন টাইপের ডিগ্রিস অফ ফ্রিডম থাকে, এবং সবগুলো হচ্ছে ট্রান্সলেশনাল। আর ডায়াটমিক যেগুলো আছে তাদের থাকে হচ্ছে ক্যাম্বেল শেপের 6টা ডিগ্রিস অফ ফ্রিডম, 3টা ট্রান্সলেশনাল, একটা ভাইব্রেশনাল, আর একটা হচ্ছে, আর 2টা হচ্ছে রোটেশনাল। ট্রান্সলেশনাল মানে কি, নর্মাল চলাচল করে, মানে নর্মাল সরলরৈখিক ওয়েতে যায়। আর রোটেশনাল মানে কি, সে হচ্ছে রোটেট করে। আর ভাইব্রেশনাল মানে কি, ভাইব্রেশনাল মানে হচ্ছে স্প্রিং এর মতো যার মোশন, যে হচ্ছে একবার একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্র করে ওটা ভাইব্রেট করতে থাকে, একবার সামনে যায়, একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়। তো এইরকম বিভিন্ন টাইপের ডিগ্রিস অফ ফ্রিডম হতে পারে। তো মনোঅ্যাটমিকের জন্য হচ্ছে তিনটাই ট্রান্সলেশনাল। আর ডায়াটমিক যেগুলো আছে, HCl, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর জন্য হচ্ছে 6টা ডিগ্রিস অফ ফ্রিডম থাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ইকুইপার্টিশন অফ এনার্জি। ইকুইপার্টিশন অফ এনার্জি কি, এখানে বলা হয়েছে যে for a dynamical system in thermal equilibrium, the total energy is divided equally among all the degrees of freedom. একটা ডিনামিক্যাল সিস্টেমের জন্য থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থা যখন থাকবে, সাম্য অবস্থা যখন থাকবে, তখন এই যে যতগুলা ডিগ্রিস অফ ফ্রিডম থাকবে, সব ডিগ্রিস অফ ফ্রিডমে ওই টোটাল সিস্টেমের যে এনার্জি আছে সেই এনার্জিগুলো সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এবং দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড পার মলিকুল পার ডিগ্রিস অফ ফ্রিডম ইজ হাফ kT। এবং যতটুকু এনার্জি যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হইলো, সেটার পরিমাণ কত, হাফ ইন্টু kT, যেখানে k হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর t হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস।
তো ইকুইপার্টিশন অফ এনার্জি কে স্যার একটু আমাদের ওই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট ওই বিষয়টা একটু ইয়ে করেন। হ্যাঁ ওটা বলবো। আচ্ছা, সো এখানে যেটা বলা হয়েছে যে সাম্য অবস্থায় কোন একটা সিস্টেমে যতগুলো এনার্জি আছে সব এনার্জি কি হয় সমানভাবে সব ডিগ্রিস অফ ফ্রিডমে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, এবং কতটুকু পরিমাণ এনার্জি থাকে সেখানে, সেটা থাকে হচ্ছে পার ডিগ্রিস অফ ফ্রিডমে হাফ কেজি, যেখানে কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। আচ্ছা, বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার মান কত? এটার মান হচ্ছে 1.38 × 10⁻23। 1.13 ঠিক আছে। আচ্ছা, আর এটার বোলজম্যান কনস্ট্যান্টের একক কি? বোলজম্যান কনস্ট্যান্টের একক মেবি জুল সেকেন্ড। স্যার এই কোশ্চেনটা মেবি আমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন, করছি এটা ঠিক আছে কিনা সেটাই বুঝি নাই স্যার। আচ্ছা, এটা হচ্ছে বোলজম্যান নামে একজন সায়েন্টিস্ট ছিল, ওনার নাম অনুসারে আসছে এটা। তোমরা অবশ্য ইসের ওখানে পাইছিলা যে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন আছে সেই জি ইকুয়েশনের স্যার, জি জায়গায় স্যার, এই জিনিসটা পাওয়ার কথা। জি স্যার ওইটাতে করছি স্যার। ঠিক আছে, যে আমরা পিভি সমান সমান এন আর টি যেটা ইউজ করি, তো সেইখানে পিভি সমান সমান কে2 কে ইউজ করা যায়। ঠিক আছে, ওইখান জি থেকে স্যার, জি স্যার, টেট ইউজ করা আছে। এটা একক হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে, একক হচ্ছে জুল পার কেলভিন। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা ইকুইপার্টিশন অফ এনার্জি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, এই জিনিসটা আসলে কিভাবে আসলো সেটা আমরা একটু দেখি। তো আমরা কাইনেটিক এনার্জির যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী এই ফর্মুলাটা মেবি তোমরা পড়ছিলা ইন্টারমিডিয়েটে, হাফ এম সি স্কোয়ার সমান সমান 3/2 কেটি, মনে আছে? জি স্যার, পড়া হয়েছিল স্যার এটা। ঠিক আছে, তো হাফ এম সি স্কোয়ার সমান সমান 3/2 কেটি, যেখানে সি স্কোয়ার হচ্ছে কি ভেলোসিটি। আচ্ছা, তো সি স্কোয়ারকে যদি তুমি ডিস্ট্রিবিউট করো তাহলে তিন দিকের ভেলোসিটি চলে আসবে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, মানে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এগুলা কি, যে এক্স মানে আমার যদি তিনটা অ্যাক্সিস থাকে, তিনটা অ্যাক্সিস বরাবর যে আমার ভেলোসিটি, এক্স অ্যাক্সিস বরাবর ইউ স্কোয়ার, ওয়াই অ্যাক্সিস বরাবর যে বি স্কোয়ার, আর জেড অ্যাক্সিস বরাবর ডাব্লিউ স্কোয়ার, তিন অ্যাক্সিসের যে ভেলোসিটি সেই তিনটাকে স্কোয়ার করে যোগফল বের করলে যা হবে সেটা হচ্ছে আমার সি স্কোয়ার। এবং এক্স ওয়াই জেড সবগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট, এবং এই অ্যাক্সিস বরাবর যত মিন স্কোয়ার ভেলোসিটি যেগুলো আছে, যে ইউ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলো সবগুলো হচ্ছে সমান। দ্যাট মিনস ইউ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার সমান সমান ডাব্লিউ স্কোয়ার। সো আমরা এখান থেকে বলতেই পারি যে সি স্কোয়ার সমান সমান কি হবে, 3u স্কোয়ার বা 3b স্কোয়ার বা 3w স্কোয়ার, মানে সবগুলোই তো সমান। সো যে কোনো একটা স্কোয়ার কি বের হবে, ইউ স্কোয়ার সমান সমান কি হবে, যেহেতু বাকি তিনটা সমান, তাহলে সেখান থেকে বলা যায় ইউ স্কোয়ার বা বি স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার সমান সমান 1/3 সি স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে হইলো? জি স্যার। মানে হচ্ছে এটাকে তো চাইলে লেখা যায় এরকম, এই সবগুলো যদি সমান হয় তখন কি হবে, 3u স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার সমান সমান কি হবে, হাফ হাফ সি স্কোয়ার, বা এটাকে ইউ না বলে তুমি তো ডাব্লিউ বলতে পারো, যেহেতু সবগুলাই সমান, বি স্কোয়ারও বলতে পারো বা ডাব্লিউ স্কোয়ারও বলতে পারো। ঠিক আছে, তো সেখান থেকে বলা যায় ইউ স্কোয়ার বা বি স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার যে কোনো একটা সমান সমান কি হবে 1/3 সি স্কোয়ার। আচ্ছা, সো এখানে আমরা লিখলাম কি ইউ স্কোয়ার সমান সমান 1/3 সি স্কোয়ার। এখন উভয় পাশে তুমি যদি হাফ এম গুণ করে দাও, উভয় পাশে হাফ এম যদি গুণ করে দেয় তাহলে কি হবে, এ পাশে হবে হাফ এম ইউ স্কোয়ার, এ পাশে কি হবে 1/3, এর মাঝখানে হাফ এম গুণ করে দিলাম।
ঠিক আছে? তো আমরা যদি গুণ করি তাহলে আসলে এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে এখানে এই উপরে আমাদের একটা লেখা ছিল না যে হাফ এম সি স্কয়ার সমান কি 3/2 কেজি, হ্যাঁ এই 3/2 জিনিসটা কেটি। আমরা নিচে ইউজ করতে পারবো। তাহলে হাফ এম সি স্কয়ার সমান 3/2 কেজি, তাহলে ফাইনালি 3 কাটা গেল, তাহলে থাকতেছে কি হাফ এম ইউ স্কয়ার সমান হাফ কেজি। তো হাফ এম স্কয়ার ইউ স্কয়ার জায়গায় তোমরা বি স্কয়ার লিখতে পারতাম, তাই না? মানে এইটুক তো ক্লিয়ার সবাই যে হাফ জি এম স্যার, সমান সমান এই জায়গায় ভিউ লেখা যাবে, ভি স্কয়ার লেখা যাবে স্যার, ডব্লিউ স্কয়ার লেখা যাবে। এখানে জি বিও স্যার। লেখা যাবে, ডাব্লিউ লেখা যাবে। তার মানে আমি বলতে পারি হাফ এম এম ইউ স্কয়ার বা হাফ এম বি স্কয়ার বা হাফ এম ডাব্লিউ স্কয়ার সবগুলাই হচ্ছে একই জিনিস, হাফ কে টি। এইটাই আসলে যে এইখানে বলা বলা হয়েছে যে একটা ফর এনি ডিনামিক্যাল সিস্টেম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম দ্য টোটাল এনার্জিটা কি হবে, সবগুলা ডিগ্রিস অফ ফ্রিডমে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, আর সেই এনার্জির পরিমাণ কত, হাফ কেটি। ঠিক আছে? তো এখানে আমরা সেটাই পাইছি যে আমার যদি তিনটা অ্যাক্সিস থাকে এক্স ওয়াই জেড, তো তিনটা অ্যাক্সিস বরাবরই আমি যে পরিমাণ এনার্জি পাচ্ছি সেই এনার্জির পরিমাণ হচ্ছে কত, হাফ কেটি। হাফ কেটি মানে সবগুলাতে হাফ কেটি। তার মানে ইকুইপার্টিশন অফ এনার্জি জিনিসটা আসলে সত্যি, যে দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ অফ দি ডিগ্রিস অফ ফ্রিডম ইজ হাফ কেটি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইকুইপার্টিশন অফ এনার্জি। এটার বাংলা যেন কি ছিল ইকুইপার্টিশনের, শক্তির, স্যার এগুলো ইংরেজি থাকুক এটাই পাল্লা, বাংলা হইলে আরো, বাংলাগুলো আরো কঠিন। হ্যাঁ এগুলো বাংলা গুলো আসলে এই যে আমি মনে নাই বাংলা কি ছিল। স্যার বাংলায় স্যার এই চাইনা মতো আছে স্যার, চাইনিজ ভাষা মতো বাংলা। জি স্যার, এগুলো আমরাও মানে অনেক, স্যার গুগল করছি স্যার। বাংলা তো বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন সমস্যা। শক্তির বিভাজন, ঠিক আছে, শক্তির সমবিভাজন এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, তো ইকুইপার্টিশন অফ এনার্জি জিনিসটা হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ ওকে। ব্রাউনিয়ান মোশন এটা মেবি আমরা পড়ে ফেলছি অলরেডি, যে ফ্লুইড বা লিকুইডের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে সে বা মলিকুল গুলো থাকে, সেই মলিকুল গুলা র্যান্ডমলি মুভ করে, তাদের মুভমেন্টের কোনো রুলস মেইনটেইন করে না। তো এই ধরনের মোশনকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। মিন ফ্রি পাথ এটাও আমরা পড়ছি। আর কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। আচ্ছা দেখো তো এই ম্যাথ গুলা করতে পারো কিনা। মিন ফ্রি পাথ তো পড়ছিলাম তাই না? কথা বলেন তখন একটু মানে কষ্ট হচ্ছে আমার। দেখো তো এই যে এই দুটা ম্যাথ করতে পারো কিনা। ক্যালকুলেট দ্য মিন ফ্রি পাথ বুঝি ফর নাই স্যার। 35 spherically jelly beans in a jar that is vigorously shaken. The volume of the jar is 1 liter. Diameter of the jelly bean is 1 centimeter. সো এখান থেকে মিন ফ্রি পাথ বের করতে হবে, যে উপরের সূত্রটা জল করতেছে ওই সূত্র দিয়ে। জি স্যার। মুক্ত পথ। মিন ফ্রি পাথ ল্যামডা সমান কি 1/√2n পাই সিগমা স্কয়ার। এই পদ n সমান বলে দেওয়া আছে মলিকুলস পার ইউনিট ভলিউম, আর সিগমা হচ্ছে কি ডায়ামিটার অফ দা মলিকুল। এখন বের করো তাহলে। এটা পারবো, এটা তো অ্যাসাইনমেন্টও ছিল এরকম।
তার মানগুলো বসাতে দিন স্যার একটু। একটা মিনিট, মানগুলা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, দাঁড়াও। প্রথমে তোমার ওইটা সূত্র বসাতে হবে। 110 লিটার এই যে তোমার হ্যালো হাতে কি করতেছ অঙ্করা? এটা হচ্ছে তো তোমার ওই যে পি একটু আছে না, এন বাই ভি কেটি, ওইটা দিয়ে তোমার এই যে মলিকুলার মানটা বের করতে হবে আর কি। দেন তোমার ফ্রি পথ আর এই যে ল্যামডা সূত্র আছে না, ওইটা দিয়ে তোমার মান, ওইটা দিয়ে করলেই হবে। কিন্তু আমার এই যে স্ক্রিনশট দেওয়ার পর আমি আর মানে দেখতে পারি না আর কি, এই জায়গাতে চলে গেলে আবার বের হয়ে যেতে হবে আমার রুম থেকে। আমি মার্কটা তুলতে পারিনি। আমার তো জানোই মোবাইলে একটু সমস্যা, যে এটা একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যারে গেলে মানে কাইরা যায় না, নতুন করে ঢুকালে। আচ্ছা, পারতেছো তোমরা? নাকি করে দিতে হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার একটু করলে ভালো হয়। আচ্ছা, দেখো এখানে কি বের করতে হবে, ল্যামডা স্যার বের হ্যাঁ করতে হবে। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ল্যামডা বের করতে হবে। জি ওয়ান স্যার। রুট টু তো আর কিছু নাই। এন সমান সমান হচ্ছে কি বলা হয়েছে, এন সমান সমান হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। তো এখানে বলা হয়েছে যে 35টা জি জেলি স্যার। বিন আছে, 35টা জেলি বিন আছে 1 লিটারের মধ্যে। তাহলে কি হবে, এন 35 ডিভাইডেড বাই 1 লিটার। তো 1 লিটার সমান সমান কি, 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, তাহলে এন সমান সমান কি হবে, 35 ডিভাইডেড বাই 10⁻³ ওকে। তারপরে
আরেকটা কি লাগবে, পাইয়ের মান তো জানেই 3.14। আরেকটা আছে কি সিগমা, সিগমার মান হচ্ছে ডায়ামিটার অফ দ্য মলিকুল। তো ডায়ামিটার অফ দ্য মলিকুল আছে কত, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে কি করতে হবে, 1 মিটারে নিতে হবে। মিটার নিতে হবে। 1/100। হ্যাঁ, তো এই হচ্ছে ম্যাথ। পারবো না এখন বাকিটা? জি স্যার জি পারবো। স্যার। জি স্যার। আচ্ছা, এরপর একটা এরপর এটা স্যার এই ডি এর মান দেওয়া আছে ডি না, ন্যানোমিটার, ল্যামডার মান দেয়া আছে। ল্যামডা, সরি ল্যামডার মান দেওয়া আছে। আচ্ছা, এটা কিভাবে করবা, বলছে at standard temperature and pressure the mean free path is 285 nanometer, determine the number of molecules per cubic centimeter। আর এটা বলছে যে effective diameter of the helium atom। অ্যাটম। তো এখানে যেটা করতে হবে, আমরা জানি PV সমান সমান এনার্জি, তাই না? জি স্যার। তো এখান থেকে বলছে কি নাম্বার অফ কি হয়ে যায়, ভলিউমস, এখানে কি বের করতে বলছে, নাম্বার অফ মলিকুলস পার কিউবিক সেন্টিমিটার। তাহলে N এর মান বের করতে হবে, ঠিক আছে? N N এন বি এর মান বের করতে হবে, তাহলে কি হবে, পি বাই আর টি। ঠিক আছে, তো এখান এখানে পি এর মান তো বলছে কি স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসারে পি এর মান কত, স্যার 180 এম, 180 এম। ঠিক আছে, সেটাকে 1.01 মাইনাস 5 নিউটন পার মিটার স্কয়ার। আর টেম্পারেচার কত, 5 টেম্পারেচার কি 0 ডিগ্রি সেলসিয়াস, স্যার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 73 কেলভিন। 273 আর এর মান, 273 কেলভিন। হ্যাঁ, আর এর মান কত, 273 কেলভিন। 8.31 আর এর মান। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা নাম্বার অফ মলিকুলস পার কিউবিক সেন্টিমিটার পেয়ে যাব। ওকে, গেল। তারপর বলছে ইফেক্টিভ ডায়ামিটার বের করতে হবে। জি স্যার। ইফেক্টিভ ডায়ামিটার মানে কি, এটা আগের সূত্রটা, ল্যামডা সমান সমান 1 বাই √2 1/√2 N বাই pi sigma √2 square পাই বাই n N পাই সিগমা স্কয়ার। sigma square। তো এখান থেকে সিগমা সিগমা স্কয়ারের মানটা বের করতে হবে। ল্যামডার মান দেয়া আছে, এন এর মান যেখান থেকে পাবো, তো সিগমার মান বের করা যাবে না? ঠিক আছে, পারা যাবে। জি স্যার। জি স্যার। জি স্যার। না পারলে নেক্সট দিন আমাকে আবার বলবো। স্যার আমার, জি স্যার, তারপরের পার্টটা কেমন, বড় নাকি বেশি স্যার? কোনটা, এই যে বি নাম্বারটা? নাকি এটা? আচ্ছা, এরপরে অপটিক্সটা খুব বেশি বড় না। আর এখানে আমরা আজকে মানে খুব বেশি পড়বো না, সবকিছু পড়বো না, কিছু জিনিস ছেড়ে দিব। ইফেক্টিভ পড়বো না, মানে এখানে যে 28 পেজ পর্যন্ত আছে, তো 28 পেজ পর্যন্ত মানে সবগুলা জিনিস আমরা জাস্ট টাচ করবো। আমাদের মেইন পার্ট গুলা পড়া হয়ে গেছে, আমাদের এখন যেগুলো আছে এগুলো অপশনাল, পড়লেও হয় না পড়লেও হয়। ওকে স্যার। এখন যা পারবেন সব অপশনাল। আচ্ছা, তো এরপরে ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন, মানে এই জিনিসগুলা তোমাদের বেসিকের জন্য অত বেশি কাজে লাগবে না, যেগুলা খুব বেশি বেসিক ছিল ওগুলা হয়ে গেছে আসলে। ওকে স্যার। স্যার বাদ দিয়ে দেন এগুলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। মানে ফাইনালের জন্য যে সিলেবাসটা এটা আবার একটু গুছিয়ে দিয়েন, মানে ভাইবার জন্য বা ইভেন অ্যাসাইনমেন্টের জন্য। সিলেবাস তো তোমাদের একেবারে লেকচার শিট বানিয়ে দেয়া, ঠিক আছে স্যার। তারপর স্যার ভাইবাতে আমরা অনেক দুর্বল স্যার দেখলাম। স্যার প্রশ্ন আউট করে দেন স্যার। না স্যার, আমি এভাবে বলি নাই স্যার, আমি বলতেছি যে ভাইবাতে অনেক দুর্বল না, ভাইবাতে যে প্রশ্নগুলো হইতে পারে এগুলো একটু টিপস হালকা দিবার জন্য স্যার। আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা আসলে কি? এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের সাথে তোমাদের রেজাল্টের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক এটা একটু পরে বলতেছি। তোমরা দেখলা যে এই যে মলিকুলস গুলা যখন চলাচল করে তখন সবগুলা কি একই ভেলোসিটিতে চলে?
না স্যার, একই ভেলোসিটি দিকে কিন্তু চলে না। এবার তাদের অ্যাভারেজ ভেলোসিটি এক, কিন্তু তারা কিন্তু একই ভেলোসিটিতে চলে না। গড়ে এক স্যার। একটা একদিকে চলে, একটা একদিকে চলে। তার মানে সব মলিকুলস এর ভেলোসিটি আসলে সমান না, তারা বিভিন্নটা বিভিন্ন ধরনের ভেলোসিটিতে চলে। কিন্তু আমাদের তো আসলে অনেক মলিকুলস, সবগুলো আলাদা আলাদা ভেলোসিটি তো জানা সম্ভব না। তো এই জন্য আমাদের একটা স্পিড ডিস্ট্রিবিউশন থাকা জরুরি, বা একটা অ্যাভারেজ ভেলোসিটি কত সেই জিনিসটা জানা জরুরি। তো এই জিনিসটা আসলে ম্যাক্সওয়েলস এর একটা ডিস্ট্রিবিউশন ল আছে, সেই ল থেকে বের করা হয়। এবং সেই লটা হচ্ছে যে এই সূত্র, dn সমান সমান 4 পাই n m/2 পাই kbt 3/2 b স্কয়ার e মাইনাস mb স্কয়ার 2 ইনটু kbt dp। এটার প্রমাণ আছে, এটার প্রমাণ আছে, সেই প্রমাণ মানে প্রমাণ আছে বলতে এটা বের করার প্রমাণ আছে যে একটা নির্দিষ্ট ল থেকে আস্তে আস্তে এই পর্যায়ে আসে। তো সেটা তো আর তোমাদেরকে আমি পড়াইলে তোমরা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পড়ানোর দরকার নাই, ঠিক আছে? স্যার ইনে বাই টু অস্ট্রেলিয়া ছিল স্যার, দেখতে যেমন কেমন লাগতেছে এটা। ম্যাক্সওয়েল। এগুলা ধরো 3-4 পৃষ্ঠা করে একটা প্রমাণ। বিগেস্ট লস স্যার এটা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এগুলা আমাদের আসতো পরীক্ষায়, ঠিক আছে? এইগুলা প্রমাণ করতে আসতো। তো যাই হোক, এখানে n হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস, কেবি বা কে যে কোনোটাই মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার অফ দ্য গ্যাস, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল। তো এই ইকুয়েশনটা আসলে বলে কি? এই ইকুয়েশনটা বলে যে কতগুলা মলিকুলের ভেলোসিটি আসলে কোন রেঞ্জে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জে মলিকুলগুলোর ভেলোসিটি কেমন, সেই জিনিসটা আসলে বলে। তার মানে প্রত্যেকটা মলিকুলের আলাদা আলাদা ভ্যালুসিটি বের করা যাবে এটার দ্বারা। তো এখান থেকে তোমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটার গ্রাফটা আসলে কেমন, যে নাম্বার অফ মলিকুলস এইদিকে আর এইদিকে হচ্ছে স্পিড। তো এই গ্রাফটা আসলে দেখতে কেমন, এইটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এইটুকুই আসতে পারে যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা দেখতে কেমন, বা এটা অনেক সময় নরমাল ডিস্ট্রিবিউশন গ্রাফও বলা হয়, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ বলা হয়, বা নরমাল ডিস্ট্রিবিউশন গ্রাফ বলা হয়। সেই গ্রাফটা হচ্ছে এরকম, দেখো। এটা কি স্যার ব্যাখ্যা করতে হবে স্যার আবার? ব্যাখ্যা বলতে তুমি, আমি যে কথাবার্তা বললি তুমি বুঝবা। তো এই গ্রাফ জিনিসটা খুবই সহজ। গ্রাফে কি হয়, এইখান থেকে শূন্য থেকে শুরু হয়, বাড়তে থাকে। এখানেও কই গেল, গ্রাফে কি হবে, শূন্য থেকে ডান দিকে আসলে বাড়তে থাকে, আবার এই দিক থেকে শূন্য থেকে উপর দিকে বাড়তে থাকে। তো খেয়াল করে দেখো, যখন আমার স্পিড খুব কম, মলিকুলের নাম্বারও কি কম না? জি স্যার। আচ্ছা, স্পিড বাড়তেছে, মলিকুলের নাম্বারও বাড়তেছে। স্পিড বাইরে এই পর্যায়ে আসলো, এভারেজ একটা স্পিড আসলো, তখন মলিকুল কি সর্বোচ্চ। আবার স্পিড এর চাইতে বেশি বাড়তেছে, মলিকুলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। তারপর স্পিড একেবারে কম হয়ে গেছে, স্পিড অনেক বেশি হয়ে গেছে, মলিকুলের সংখ্যাও কম হয়ে গেছে। তার মানে কি, এভারেজ স্পিড যেটা, সেখানে হচ্ছে নাম্বার অফ মলিকুলস হচ্ছে সর্বোচ্চ। খুব বেশি স্পিডেও মলিকুল কম, আবার খুব কম স্পিডে মলিকুল কম। মাঝামাঝিতে স্যার মলিকুলার ইয়া বেশি স্যার, মাঝামাঝিতে মলিকুলের সংখ্যা বেশি। তো তোমাদের রেজাল্টের কথা বললাম না, মানে একটা আইডিয়াল রেজাল্টের নমুনা হচ্ছে এটা, যে এ প্লাস এ এগুলো পাবে কম, মাঝামাঝি পাবে অনেক বেশি, আবার খুব কম সিজিপিও পাবে খুব কম মানুষ। এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। এইরকম রেজাল্ট হইলে চেয়ারম্যানরা, বিসি প্রভিসিরা খুব খুশি হয়, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আইডিয়াল একটা রেজাল্টের বৈশিষ্ট্য। ধরো একটা ক্লাসে যদি এরকম হয় যে 80 পাইছে 3 জন, 70 পাইছে এরকম 4 জন, 65 থেকে 70 পাইছে 5 জন, 60 থেকে 65 পাইছে 8 জন, এরপর আবার কমা শুরু করলো। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। তো যদি কখনো এরকম হয় যে একটা ক্লাসে 80 পেয়ে গেছে 7 জন, তার মানে কি, তখন 80 যদি 7 জন পায় না, মানে 90 কেউ পাইছে, তখন যেটা করতে হয়, মানে এটা হচ্ছে ওবি নিয়ম, আউটকাম বেসড এডুকেশনের নিয়ম হচ্ছে, তো তোমাদের এ প্লাস মার্ক 80-তে না, তখন এ প্লাস মার্ক বাড়িয়ে নিতে হবে 90-এ। যে 90 পাবে তখন সে পাইছে এ প্লাস, যে 80 পাইছে সে তখন এ পাবে।
এরকম করে মানে হ্যাঁ অনেক ইউনিভার্সিটিতে আছে। তো এরকম করে কমতে থাকে। আবার ধরো এরকম আমাদের আমাদের ইউনিভার্সিটিতে 80তেই ব্যস্ত না স্যার? হ্যাঁ তোমাদের আছে। আবার এরকম হইলো ধরো যে একটা ক্লাসে কেউই হচ্ছে 80 পাইলো না, 70 হাইস্ট, তখন এটা করা যাবে না যে কোনো এ প্লাস পায় নাই, তখন করতে হবে কি 70ই ওই মানে যেহেতু কোশ্চেন হার্ড হয়েছে বা এই কোর্সটা কঠিন, তার মানে তখন 70 এ প্লাস, 70 এ প্লাস 60 এ। কিন্তু সবসময় একটা রেজাল্টের ডিস্ট্রিবিউশন হবে এরকম, নর্মাল ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সো এরা কর্তৃপক্ষে আছে স্যার মূলত স্যার। হ্যাঁ হ্যাঁ বলেছে অথর যা চিন্তা ভাবনা করবে তাই, হ্যাঁ মানে পরিস্থিতির সাথে স্যার, না ব্যাপারটা অথরিটি। আসলে পরিস্থিতি জানা, ব্যাপারটা হচ্ছে না এরকমই। একটা ক্লাসে সবাই তো আসলে মানে সবার এটা হওয়ার দরকার ছিল বিসিএস এর মতো স্যার, 5 মাস থাকবো তারপরে কোনো গ্রেড নেই, যাই হোক সেগুলো মেডিকেলের মতো স্যার। অন্য যেসব বিষয়। তো আমরা নর্মালি কি যাই যে আসলে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা কেমন, যে কম ভেলোসিটিতে খুব কম মলিকুল থাকবে, এভারেজ ভেলোসিটিতে হাইয়েস্ট নাম্বার অফ মলিকুল থাকবে, আবার অনেক হাইয়েস্ট ভেলোসিটিতে খুব কম মলিকুলস থাকবে। তো এইভাবেই আসলে মলিকুলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা হয়। আচ্ছা এরপর হচ্ছে থার্মোডাইনামিক ফাংশন, এগুলো আমরা টুকটাক পড়ছি এর আগেই। থার্মোডাইনামিক ফাংশনের মধ্যে কি কি আছে, ইন্টারনাল এনার্জি কি সেটা আমরা পড়ছি না আগে। ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা সিস্টেমের এনার্জি, একটা সিস্টেম তার নিজের সিস্টেমটাকে প্রিপেয়ার করার জন্য যে পরিমাণ এনার্জি তার প্রয়োজন হয় সেটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। আচ্ছা তারপর হচ্ছে আছে এনথালপি। এনথালপি হচ্ছে থার্মোডাইনামিক একটা সিস্টেমের প্রপার্টি। এটা আসলে কিভাবে পাওয়া যায়, যে একটা সিস্টেমের সাম অফ দ্য সিস্টেমস ইন্টারনাল এনার্জি অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ভলিউম, এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে ওই সিস্টেমে এনথালপি চলে আসে। এনথালপি কিভাবে আসবে, যে ইন্টারনাল এনার্জি প্লাস ওই সিস্টেমের প্রেশার আর ভলিউমের গুণফলের যা হবে, এই দুইটাকে সাম করলে যা হবে সেটা হচ্ছে ওই সিস্টেমের এনথালপি। It reflects the capacity to do non-mechanical work and the capacity to release heat. Non-mechanical work কতটুকু ওই সিস্টেম করতে পারবে সেটা হচ্ছে এই এনথালপি পরিমাণের উপর ডিপেন্ড করে, এবং কি পরিমাণ হিট হচ্ছে আমি রিলিজ দিতে পারবো, ছেড়ে দিতে পারবো, সেটার ক্যাপাসিটি ডিপেন্ড করে এই এনথালপির উপর। তো এরপর হচ্ছে আরেকটা আছে হেমহোলস এনার্জি, হেমহোলস ফ্রি এনার্জি বলা হয়। এটা হচ্ছে এক ধরনের থার্মোডাইনামিক পটেনশিয়াল। এই পটেনশিয়ালটা কি মেজার করে, ইট মেজার্স the useful work obtainable from a closed thermodynamic system at a constant temperature and volume. যখন কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, দ্যাট মিন্স আইসোথার্মাল একটা প্রসেস হবে, বা কনস্ট্যান্ট ভলিউম থাকবে। কনস্ট্যান্ট ভলিউমকে বলা হয় আইসোকোরিক প্রসেস। আইসোথার্মাল মানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, আর আইসোকোরিক মানে হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম। তোমাদের পরীক্ষা কিন্তু এই টাইপের কোশ্চেন হতে পারে যে আইসোথার্মাল কি, আইসোথার্মাল সিস্টেম কি, তখন বলতে হবে স্যার এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার সিস্টেম। তোমাদের বলা হতে পারে যে অ্যাডিয়াবেটিক প্রসেস কি, তখন বলতে হবে স্যার এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে তাপের কোনো আদান প্রদান হবে না। তারপর বলা হতে পারে আইসোকোরিক সিস্টেম কি, মানে কি ওখানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। আর যদি আইসোবারিক হয় তখন কি হবে জানো, আইসোবারিক প্রেসার কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এরকম একটা সিস্টেমে এরকম একটা ক্লোজ সিস্টেম যেখানে আইসোথার্মাল প্রসেস চলবে বা আইসোকোরিক প্রসেস চলবে, ওইখানটাতে কি পরিমাণ ওয়ার্ক অবটেইনেবল আছে সেই জিনিসটা যে এনার্জির সাহায্যে আমরা বুঝতে পারি সেটাকে বলা হয় হেমহোলস এনার্জি। তো এটা হয় কি হেমহোলস এনার্জিকে প্রকাশ করা এফ দিয়ে, এফ সমান সমান হচ্ছে ইউ মাইনাস টিএস, যেখানে ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, টি হচ্ছে ওই সিস্টেমের টেম্পারেচার, আর এস হচ্ছে ওই সিস্টেমের এনট্রপি। ঠিক আছে,
এমফোর্স এনার্জি মানে হচ্ছে F মাইনাস ইউ মাইনাস টিএস। ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, টি হচ্ছে টেম্পারেচার, আর এস হচ্ছে এনট্রপি। এনট্রপি কি আমরা তো অলরেডি পড়ছি, তাই না? জি স্যার, এগুলো করেছে। আচ্ছা, আরেকটা এনার্জি আছে সেটাকে বলা হয় গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি এটাও হচ্ছে একটা থার্মোডাইনামিক সিস্টেমে, যে সিস্টেমে কি কি থাকবে, কনস্ট্যান্ট টেম্পারেচার আর কনস্ট্যান্ট প্রেসার থাকবে। দ্যাট মিনস আইসো থার্মাল প্রসেস আর আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি আসবে। ম্যাক্সিমাম রিভার্সিবল ওয়ার্ক কত হইতে পারে সেটা ক্যালকুলেট করা হয় গিভস ফ্রি এনার্জি দ্বারা। এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি জি সমান সমান ইউ প্লাস পিবি স্যার মাইনাস স্যার স্যার এইগুলো নতুন লাগতেছে, নতুন স্যার। স্যার গিভস মানে কি স্যার? গিভস একজন বিজ্ঞানীর নাম। ও হার্শেল গিভস আছে না সাউথ আফ্রিকার, ওইরকম একজন মানুষ। আর এই টার্মগুলো নতুন, হ্যাঁ টার্মগুলো নতুন আসতেছে তো এই জন্য অনেকে। হ্যাঁ, এগুলো এই জন্যই তো বলছিলাম যে এগুলো অত বেশি মানে তোমাদের যে একেবারে মুখস্থ করে ফেলতে হবে ওরকম না, বাট এগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। থার্মোডাইনামিক ফাংশন হচ্ছে এই জিনিসগুলো আছে, ইন্টারনাল এনার্জি, তারপর হচ্ছে এনথালপি, এমফোর্স ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। ঠিক আছে, আর আমি দেখো পুরো ডিটেইল কিন্তু তোমাদের পড়াচ্ছিও না, আমি জাস্ট শুধু ইকুয়েশন গুলো পড়াচ্ছি। তো গিভস ফ্রি এনার্জি জি সমান সমান কি ইউ প্লাস পিবি মাইনাস টিএস। ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, পি তো প্রেসার, ভি হচ্ছে ভলিউম, টি হচ্ছে টেম্পারেচার, এস হচ্ছে এনট্রপি। তো এখানে একটা জিনিস করছে সেটা হচ্ছে ইউ প্লাস পিবি কে এইচ দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, এইচ দ্বারা প্রকাশ করছে কেন? কারণ ইউ প্লাস, আর এই জায়গায় পিটা যে আপনার এই স্মল লেটার দেওয়া, এগুলো সমস্যা না, এটা এক এক জায়গায় এক এক ভাবে ডিনোট করে। আর এই যে ইউ প্লাস পিবি এটা কি? এটা হচ্ছে আমার এনথালপি, তাই না? এই দেখো এনথালপি যখন পড়ছি তখন কি ছিল? ইউ প্লাস পিবি। তার মানে এখানে কি হলো যে এনথালপি থেকে টি মানে টি এস বিয়োগ করলে যেটা হবে সেটা হয় গিভস ফ্রি এনার্জি। এখান থেকে জাস্ট তোমরা এই যে ইকুয়েশন গুলোই পড়ো, আর কিছু করতে হবে না। ম্যাক্সওয়েল রিলেশন। আচ্ছা, ম্যাক্সওয়েল এর রিলেশনটা এটা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি হচ্ছে কিছু রিলেশন তৈরি করছিল কিছু ইকুয়েশনের মধ্যে, বিভিন্ন ইকুয়েশনের মধ্যে কিছু রিলেশন তৈরি করছিল। আচ্ছা, কিছু রিলেশন তৈরি করছেন, তো সেই রিলেশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এই চারটা ইকুয়েশনের মধ্যে ইন্টারনাল এনার্জি, তারপর হচ্ছে এনথালপি, গিভস ফাংশন, হেমহলস ফাংশন, এগুলোর মধ্যে এক ধরনের রিলেশন তৈরি করছে। তো এত কিছু তোমাদেরকে আমি আসলে পড়াবো না, তোমাদের জাস্ট ফাইনাল ইকুয়েশন গুলো আমি একটু দেখাবো। না 28 পেজ পর্যন্ত ভালো করে হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলি আমাদের পিডিএফ এ দেওয়া হয়নি। আচ্ছা আমি দিয়ে দিব, এগুলো এগুলো আমি পরে অ্যাড করছি। বলছি 28 পেজ পর্যন্ত ভালো করে এগুলা দেওয়ার আর দরকার নাই, ওইটা নতুন নতুন লাগে। দেখো ইন্টারনাল এনার্জি, এই জিনিসটাকে যদি আমরা ম্যাক্সওয়েলের রিলেশনে নিয়ে আসি তাহলে টি ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস আমি টেম্পারেচার এবং প্রেসার এই দুইটা জিনিসকে আমি কিসের ফ্যাক্টরে নিয়ে আসছি? টি এর ফ্যাক্টরে নিয়ে আসছি। টি হচ্ছে আমার টেম্পারেচার, এটা আমি কিভাবে পাইতে পারি? ডেল ইউ বাই ডেল এস ইন্টু ভি। বা প্রেসারকে আমরা কিভাবে পাইতে পারি? প্রেসার মাইনাস সমান সমান পি মাইনাস সমান সমান ডেল ইউ বাই ডেল বি ইন্টু এস। মানে এইভাবে করে মানে ডিফারেন্সিয়েশন করে আমি হচ্ছে টেম্পারেচার আর প্রেসারটা পাইতে পারি। এই টাইপের সম্পর্কগুলো আসলে ম্যাক্সওয়েল এস্টাবলিশ করার চেষ্টা করছে। আচ্ছা, এটা হচ্ছে গেল কার ইন্টারনাল এনার্জি। এনথালপি ক্ষেত্রে সেই রকম সম্পর্ক বের করছে টি আর ভি এর। টি সমান সমান কি হবে? এখানে টেম্পারেচার বের করা যায় ডেল এইচ বাই ডেল এস ইন্টু পি, যেখানে এইচ হচ্ছে আমার এনথালপি,
এখানে দেখো এইচ দিয়ে আরেকটা সম্পর্ক বের করছে, ডেল এইচ বাই ডেল পি ইন্টু এস, সেটা হচ্ছে আমার ভি। আচ্ছা, তারপরে গিভস ফ্রি এনার্জি দিয়ে একটা সম্পর্ক বের করছে। দ্যাট মিনস আগে যে আমরা গিভস ফ্রি এনার্জি ইকুয়েশন দেখলাম জি সমান সমান এইচ মাইনাস টিএস, সেটাকেই হচ্ছে কি করা হয়েছে, ডিফারেন্সিয়েশন করছে, ডিফারেন্সিয়েশন করে সেখান থেকে আসলে সম্পর্ক বের করছে। ভি সমান সমান কি হবে, ডেল ডেল জি দ্যাট মিনস গিভ ফাংশন বাই ডেল পি ইনটু টি, আর এস হবে কি ডেল জি বাই ডেল টি সমান সমান পি, এরকম একটা সম্পর্ক বের করছে। হেলমহোলটজ ফ্রি এনার্জি আমরা জানি এফ সমান সমান ইউ মাইনাস টিএস, তো সেইখান থেকে কি বের করা যায়, এস সমান সমান ডেল এফ বাই ডেল টি ইন্টু ভি, বা পি সমান সমান ডেল এফ বাই ডেল ভি ইন্টু টি। তো দ্যাট মিনস উনি যেটা করছে যে আমাদের থার্মোডাইনামিক্সের যে নর্মাল ইগুলো আছে, যে টেম্পারেচার, প্রেসার, ভলিউম বা এনট্রপি, এই জিনিসগুলোকে উনি একবার ইন্টারনাল এনার্জি পার্সপেক্টিভে বের করছে, একবার এনথালপি পার্সপেক্টিভে বের করছে, একবার হেলমহোলটজ এনার্জি পার্সপেক্টিভে বের করছে, বা একবার গিভস এনার্জি পার্সপেক্টিভে বের করছে। এই রিলেশন গুলাই আসলে বের করছে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, এবং এটাকেই বলা হয় ম্যাক্সওয়েলস রিলেশন। এবং এগুলা দিয়ে ম্যাক্সওয়েলের আরো কিছু বিখ্যাত রিলেশন আছে, যেগুলো তোমরা যে ইসে কেলে পড়বা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম নামে একটা কোর্স আছে তোমাদের, ওই কোর্সে পড়তে পারবা। ঠিক আছে, তো ফাইনালি যে চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশনটাকে বলা হয় ম্যাক্সওয়েলস রিলেশন। ডেল টি বাই ডেল ভি ইন্টু এস সমান সমান ডেল পি বাই ডেল এস ইন্টু ভি, বা ডেল টি বাই ডেল পি এস ইন্টু ডেল ভি ইন্টু ভি, বা ডেল এস বাই ডেল ভি টি। দ্যাট মিনস এখানে এস হচ্ছে আমার কনস্ট্যান্ট, এনট্রপি কনস্ট্যান্ট রেখে আমি যদি টাইমকে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে যে রেজাল্টটা পাবো একই জিনিস আমি যদি ভি কে কনস্ট্যান্ট রেখে প্রেসারকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে একই জিনিস পাবো, জাস্ট একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। একই জিনিস এস কে কনস্ট্যান্ট রেখে টি কে পি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, যে জিনিস পাবো সেটা হবে কি, পি কে কনস্ট্যান্ট রেখে ভি কে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা সেম জিনিস পাবো। তো তোমরা জাস্ট যেটা করবা, এই চারটা ইকুয়েশন একটু মনে রাখবা, মুখস্থ করবা। ঠিক আছে, দ্যাটস মিন্স ম্যাক্সওয়েলের রিলেশনের চারটা ইকুয়েশন কি, এটা যদি কখনো জিজ্ঞেস করা হয় বা এটা যদি কখনো পরীক্ষায় আসে, তখন এই চারটা ইকুয়েশন ইউজ করতে হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা লাস্টে যেটা আছে এটা আমাদের পড়তে হবে না, সমস্যা নেই, এটা বাদ দিয়ে দিলাম। এটা মানে ই টাইপের কিছু না, মানে বেসিক টাইপের কিছু না, সো এটা তোমাদের খুব একটা দরকার হবে না। কিন্তু ম্যাক্সওয়েলের ইকুয়েশনের যে চারটা আছে, এই চারটা ইকুয়েশনটা পড়বা, আর উপরে ইকুইপার্টিশন অফ এনার্জি পর্যন্ত পড়বা, আর থার্মোডাইনামিক ফাংশন যে চারটা আছে, চারটা ফাংশন কি কি এবং সেই চারটা ফাংশনের ইকুয়েশন কি সেইটুকু জানতে হবে। ঠিক আছে, ওকে জি স্যার। আচ্ছা আমরা আর কয়টা ক্লাস পাবো, 24, 29, 31, 5, 7 স্যার আমাদের পরীক্ষা কয় তারিখ থেকে আমার ফাইনাল? আমি যতদূর জানি পরীক্ষা